নতুন একটা রোমাঞ্চকর গল্প নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি বন্ধুরা। আজকের গল্পের শিরোনাম বটতলা চায়ের দোকান, এক রোমাঞ্চকর গল্প। মোহনগঞ্জের একটা প্রদত্ত গ্রামের তিন যুবক, সুভাষ, রবি আর মিঠু, সবাই ভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে বেরিয়েছে। দীর্ঘদিন ধরে গ্রামে তারা বেকার। তাদের চোখে অনেক স্বপ্ন, কিন্তু বাস্তব যে অনেক কঠিন। তাদের তিন বন্ধু পারিবারিক অবস্থাও তেমন একটা ভালো না। তারা তাড়াতাড়ি করে একটা কাজ জোগাড় করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কাজ পাচ্ছে না। সংসারের জন্য কাজ পেলে সংসারের জন্য একটা উপকার হতো, সেই ভেবে ভেবে তারা বেকার খাচ্ছিল দীর্ঘটা সময় ধরে বাবার ঘরে। তারা নিজেরা লজ্জিত, এত লেখাপড়া করার পরেও তাদের কোনো চাকরি হচ্ছে না। আজকাল যে জমানা পড়েছে, মামা, খালু, চাচা না থাকলে তো আবার চাকরিও হয় না। তবুও তারা কয়েকটা বছর ধরে চেষ্টা করে গেছে একটা চাকরির জন্য। তাদের তেমন জমিও নেই যে জমি বিক্রি করে কোনো ব্যবসা চালু করবে। তাই তো হতাশ আর হতাশ। তারা সন্ধ্যার পর একটা চায়ের দোকানে বসে এই আড্ডায় দিতে থাকে। তো প্রতিদিন আড্ডা দিতে দিতে হঠাৎ ওই মোহনগঞ্জের হাই স্কুলে যে পড়াশোনা করার সময় যে তাদের একটা প্রিয় ছাড় ছিল, সে মাস্টারমশাই হঠাৎ করে একদিন দেখলো তারা চায়ের দোকানে বসে আড্ডা মারছে। সামনে দিয়ে যেতেই মাস্টারমশাই তাদেরকে জিজ্ঞেস করলো, কি বে, তোরা এখানে প্রায় তো বসে আড্ডা মারিস, তো শুনেছি তারা ভার্সিটিতে পাশ করে আসছিস, চাকরি বাকরি কিছু পাচ্ছিস না নাকি? রতন তখন বলল, সুভাষ, না স্যার, অনেক কষ্ট করে আছি, চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোনো কিছুই কুলে উঠতে পারছি না স্যার। কোনো চাকরি বাকরি হচ্ছে না, কি যে করব স্যার। বাবার হোটেলে বসে বসে খেতে আর কত ভালো লাগে। এলাকার মানুষ বেকার বলে ঘৃণা করে। কি করব, এত লেখাপড়া দিয়ে কি হয়েছে স্যার? স্কুলে পড়ার সময় বলতেন উচ্চশিক্ষিত হ, কি হলো স্যার উচ্চশিক্ষিত হয়ে? আমরা কি করব স্যার? আমরা তো দেশ ও জাতির বোঝা হয়ে যাচ্ছি দিন দিন। স্যার তখন শুনে বলল, দূর বোকা, তোরা জাতির বোঝা হবি কেন? পাবি, তোরা একদিন একটা চাকরি পাবি। তো তোরা একটা কাজ করতে পারিস, তোরা ঢাকায় চলে যা। আমার জানাশোনা একটা নতুন কোম্পানি খুলেছে, আমার নিজের লোক। তোরা একটা কাজ করতো, তোরা তিনজনে তিনটা দরখাস্ত করে ডাকযোগে পাঠিয়ে দে তো কোম্পানিতে, আমার রেফারেন্স দিয়ে পাঠা, দেখবি চাকরি হয়েও যেতে পারে। তো তারা স্যারের কথা মতো তিনজন তিনটা অ্যাপ্লিকেশন করে, বায়োডাটা করে তারা ডাকযোগে পাঠিয়ে দেয়। সেই সময়টাতে মেল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না। সেই কথাটা আরও 20 থেকে 25 বছর আগের কথা। বাংলাদেশ প্রেক্ষাপটে সেই গ্রামে তখন এগুলো কিছুই ছিল না। এখন হয়তোবা অনেকে মেল হয়েছে, ঝটপট অ্যাপ্লিকেশন করা যায়। তো তারা ডাকের মাধ্যমে সেটা করলো। 15 দিন পর তাদের রেজাল্ট আসলো, কারণ ওই স্যারের রেফারেন্সটা দেওয়ার কারণে হয়তোবা তাদের চাকরি হয়েছে। তো তাদের খুব আনন্দ। তারা হয়তো এতদিন পর ওই বেকারত্বের গ্লানিটা তারা মুছতে যাচ্ছে। তাদের মধ্যে একটা আনন্দ। তো মোহনগঞ্জ থেকে ঢাকা অনেক দূরের রাস্তা, ট্রেনেও যাওয়া যায়। তো ওরা স্টুডেন্ট, ওরা ভাবছে যে মজা করতে করতে বাসে চলে যাব, ট্রেনে না। তোরা সিদ্ধান্ত নেয় বাসেই চলে যাবে। তো যাওয়ার সময় তাদের তো আর তেমন টাকা পয়সা নেই, কিছু টাকা পয়সা, কয়েকটা কাপড় চোপড় আর বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়ে তারা বাসে রওনা হয়ে যায়। বাসটা তখন 10:30টার দিকে ছাড়বে মোহনগঞ্জ থেকে। সেই মোহনগঞ্জ থেকে নেত্রকোনা, তারপর ময়মনসিংহ, তারপর ঢাকা, অনেক দূরের পথ। তাই তারা শুকনো খাবার কিছু সাথে নিয়ে নিয়েছে। তো বাসটাতে চড়লো, বাসটাতে বেশ যাত্রীও আছে। তো বাসটা মোহনগঞ্জ থেকে আটপাড়া হয়ে এইদিকে আটপাড়া হয়ে পূর্বদলা হয়ে বাসটা রওনা করেছে। রাত তখন 11:30 প্রায়। তো 11:30 পর 12টা বাজতেই হঠাৎ করে বাসটা একটা জায়গায় থামিয়ে দেওয়া হলো।
হঠাৎ করে তারা ভাবলো যে চলন্ত অবস্থায় বাসটা থামিয়ে দিল কেন। এইদিকে এত বড় জার্নিতে তাদের মাথাটা ঝিমঝিম করছিল, কিছু ক্ষুধাও পেয়ে গিয়েছিল। তো তারা ভাবলো থাক, বাসটা যখন থামিয়ে দিয়েছে তো আমাদের যে শুকনো খাবারটা আছে সেটা খেয়ে নেওয়া যাক। তো বাসার হেল্পার এসে বলছে, ভাইয়ারা মাত্র 45 মিনিটে আপনারা যা করেন করে নেন, বাথরুম, টয়লেট, খাবার, পানি যা ইচ্ছা করে নেন, লেট যেন না হয়। 45 মিনিট পর কিন্তু আমরা বাস ছেড়ে দেব। এ বলে কন্ট্রাক্টর চলে গেল। তো ওরা 3 বন্ধু নিচে নামলো, নিচে নামিয়ে স্টেশনের পাশেই একটা ছোট্ট দোকানে গিয়ে সে শুকনো খাবারটা ভাগাভাগি করলো। তো শুকনো খাবারটা ভাগাভাগি করার পর রবির মাথাটা ঝিমঝিম করছিল। রবি তখন বলছে, এখানে একটা চা খেলে ভালো হতো, 3 জনে চা খেলে অন্তত মাথার এই টেনশনটা ফ্রেশ হতো। তো ওই রেস্টুরেন্টে গিয়ে বলল, ভাইজান এখানে কি চা হবে নাকি? তো ওই দোকানদার অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। জি ভাই, আপনাকে কিছু বলছি, এখানে কি চা হবে? না ভাই, এখানে চা হবে না, এখানে চা খাওয়া বারণ, এখানে কেউ চা খায় না। তো ওরা অবাক হয়ে গেল, ওর চা খায় না মানে চা খাওয়া বারণ মানে? কি বলছেন চা হবে না মানে? ভাই এত তর্ক করছেন কেন? বললাম না এই এলাকায় কেউ চা খায় না, চা খাওয়া বারণ। ব্যাপারটা তাদের কাছে একটা রহস্যজনক মনে হলো। চা খায় না মানে কি? তো ওদের চায়ের নেশাটা পেয়ে বসেছে। ইয়াং যুবক, তারা চাটাকে একটু রিফ্রেশ হতে চায়। তো ওরা কি করলো, বাসের থেকে সামনে চিন্তা ভাবনা করলো, চল হাইওয়ে ধরে সামনের দিকে গিয়ে দেখি যে কোনো একটা চায়ের দোকান পাওয়া যায় কি না। তো হাঁটতে 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 খানিকটা অনেক দূর চলে গেল বাস থেকে। বাসটা তখনও সেখানে দাঁড়িয়ে। তো যেতে যেতে জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে একটা যে রাস্তা, হাইওয়েটা, সেই হাইওয়েটা কোনো জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে। তখন যেতে 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 ওই জঙ্গলের মাঝ লান দিকে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো দেখলো যে একটা লণ্ঠনের আলো নিবি নিবি জ্বলছে। তো ওখানে যেতেই গিয়ে দেখলো যে এক বৃদ্ধ লোক বসে আছে লণ্ঠন জ্বালিয়ে। তো রবি বলছে, ও কাকা, এখানে কি চা হবে নাকি? একটু চা খেলে ভালো হতো, আমাদের গাড়িটা পিছনে রাখা আছে, সেই ঢাকা যাব তো। লোকটা প্রথম ধাপে কোনো উত্তর দিল না। দ্বিতীয় ধাপে আবার জিজ্ঞাসা করলো, সুভাষ, চাচা চা চাচ্ছিলাম, চা হবে কি? চাচা ভাঙা গলা উত্তর দিল, তোমরা চা খেতে এসেছ? অত্র এলাকায় চা খাওয়া নিষেধ, কেউ চা খায় না তো, তা চা এখন আর বানাই না। তোমরা দেখো অন্যদিকে, আমাদের কাছে কোনো চা নেই। যাই হোক, ব্যর্থ হয়ে 3 জন আবার ফিরে আসলো। যেতে 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 যে হঠাৎ করে হাইওয়ে রাস্তার কোনার পাশে ছোট্ট একটা চায়ের দোকান দেখলো বটে। কাছে গিয়ে দেখলো যে হ্যাঁ, কাপ পেয়ালা সব আছে। তো সুভাষ ভাবছে, যাই হোক, চায়ের নেশাটা মেটানো যাবে রে রবি, এই চায়ের দোকানে তো দেখা যায়। তো চায়ের দোকান, মাথাটা ঢুকে 3 জন চায়ের দোকানে ঢুকে গেল। ঢুকে গিয়ে দেখলো যে এক বৃদ্ধ চায়ের ক্যাটলির কাছে বসা, পাশে লক্কর জক্কর একটা বেঞ্চের মধ্যে এই 8-10 বছরের একটা বাচ্চা বসা, এবং একটা মধ্যবয়সী মহিলা বসা, এবং পিছনে একটা পুরুষ বসা। রবি তখন ভাবলো, যাই হোক, মানুষগুলো মনে হয় এখানে চাই খেতে এসেছে। তো কাকা কে বললো, কাকা চা হবে নাকি? আরে চা খাওয়ার জন্য কখন থেকে ঘুরছি, বাসটা আবার কখন ছেড়ে দেয়, কাকা চাটা হবে নাকি কাকা? তো এ বলতে বলতে কাকা মাথা নাড়িয়ে বলছে, হবে। তো হবে, তারা ভাবতেছিল যে যাই হোক হবে, বাঁচা গেল। তো কাকা অনেকক্ষণ পর গল্প করতে করতে বলল, তোমরা কোথায় যাবে বলো তো? কাকা আমরা ঢাকায় যাব। ও আচ্ছা, কারণ আজ থেকে কত বছর যাবত এখানে তো কেউ চা খেতে আসেনি, তাই অনেকটা অবাকই হয়েছে তোমাদেরকে দেখে। তোমরা চা খাবে? তাহলে কি চা বানাবো? বানাবেন মানে?
আলবাত বানাবেন। চায়ের খুঁজে 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 আমরা এত দূর চলে আসলাম, আর আপনি বলছেন চা বানাবেন না। তো ওদের মধ্যে একটা তৃপ্তি ফিরে পেল যে চাটা হয়তোবা আমরা পেয়ে গেছি, চাটা খেয়ে আমরা গাড়িতে চলে যাব। তো যাই হোক, কাকা 3টা চা বানানোর জন্য ওই দিকে গেল। তো ওরা গল্প করছিল। তো হঠাৎ করে ছো মেরে 3টা চায়ের পেয়ালা সামনে এসে হাজির। তখন সুভাষ বলছিল, রবি এ কি জাদু জানে নাকি? চোখের পলকে 3 পেয়ালা চা আমাদের সামনে এসে হাজির। রবি তখন বলছে, হ্যাঁ হয়তো বা চায়ের পানি টানি রেডি ছিল, কাকা সেখান থেকে ঝটপট করে চাটা বানিয়ে নিয়ে আসছে, তো এত কিছু দেখা নেই। তো চায়ের কাপটা হাতে দিতেই পিছনে লোক করে দেখলো যে সেখানে যে অল্প বয়সের বাচ্চাটা, মহিলাটা এবং পুরুষটা সেখানে আর নেই। তো তাদের হঠাৎ করে একটা গা সমসম করার অবস্থা হয়ে গেল। সুভাষ তখন বলছে, আচ্ছা আচ্ছা কাকা, এই চা খাওয়ার আগে তো এখানে আমরা 3জন লোক দেখলাম। আমরা তো ভাবলাম যে আপনার ফ্যামিলি মেম্বার বা কেউ, বা ওরা কোথাও যাবে, আপনার এখানে চা খেতে আসছে। তো ওদেরকে তো এখন দেখছি না, কোথায় গেল বলুন তো? কাকা তখন গলা সুরে কাঁপানো গলায় বলল, ওরা আবার কখন বসেছিল? আমি তো দেখিনি বাপু। তোমরা কখন দেখলে যে এখানে বাচ্চা, বুড়ো বা মহিলা বসেছিল? তোমরা কি পাগল হলে নাকি? আমি সেই সকাল থেকে এ পর্যন্ত কাউকে দেখিনি। তোমরাই তো আমার খদ্দের, তোমরা চা খেতে এসেছো। তোমরা কোথায় আবার মানুষ দেখলে বেটা? আমি তো কাউকে দেখলাম না। রবি তখন বলল, কি বলছেন কাকা? আমরা তো সজোরে দেখেছি এখানে। মিঠু এসে বলল, কাকা আপনি ভুলভাল বকছেন। আমরা 3জন মানুষকে এখানে বসতে দেখেছি, 3জন মানুষ এখানে বসে আছে। তো আপনি বলছেন দেখেনি, এটা আবার কি করে সম্ভব? কে জানে বাপু, তোমরা তাদেরকে দেখে থাকলে আমি তো কিছু দেখলাম না। তোমরা তো আবল তাবল বকছো। সন্ধ্যা থেকে এ পর্যন্ত আমি এখানে বসা, আমি কাউকে দেখলাম না, আর তুমি দেখে ফেললে নাকি? এ বলতেই মিঠু সবাই চায়ের কাপটা হাতে নিল। আহ কি আনন্দ! চা খাবে, অনেকক্ষণ পর তাদের চায়ের তৃষ্ণাটা মিটবে। হঠাৎ করে মিঠু যখন চায়ে চুমুক দিল, চুমুক দেওয়ার সাথে সাথে অনুভব করলো চা না, একটু কালো দগদগে লাল রক্ত। মুখ থেকে ফিলকি দিয়ে রক্তগুলো ফেলে দিয়ে ও দুজনই মুখের থেকে যখন চা আকারে টান দেওয়ার সাথে সাথে রক্তগুলো ফিলকি দিয়ে বেরোচ্ছিল মুখ থেকে। 3জন হঠাৎ করে দেখলো ওই বৃদ্ধ লোকটা আর এখানে নেই। তারা সব আতঙ্কিত, ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে ওই চায়ের দোকান থেকে দৌড়ে হাইয়ে ওঠে, দৌড়াতে দৌড়াতে বাসের এখানে চলে আসলো। তখন দেখলো তখনও বাসটা ছাড়েনি। বাসের হেল্পার এসে বলছে, আচ্ছা বলুন তো, সে কখন থেকে আপনাদের জন্য দাঁড়িয়ে আছি, আপনারা কোথায় হারিয়ে গেলেন বলুন তো? যান 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 যান, তাড়াতাড়ি উঠুন। বাসের সামনে যখন ওই হেল্পারটা এভাবে বলছিল, তখন ওরা মুখটা পরিষ্কার করে বাসে উঠতেই দেখে বাসের স্টিয়ারিংটার মধ্যে সেই বৃদ্ধ লোকটা, যে বৃদ্ধ লোকটা তাদেরকে চা দিয়েছিল, দেখে মুস্কি মুস্কি হাসছিল। তখন দৌড়ে বাসের পিছনে যেতে প্রথম সারিতে দেখলো ওই মহিলাটা, যে মহিলাটা ওখানে বসা ছিল, পাশের সিটে ওই বাচ্চাটা, তার পাশের সিটে ওই বৃদ্ধ মানুষটা। দেখে তারা ভয় পেয়ে গেল, দৌড়ে তারা বাসের পিছনে চলে গেল। বাসের পিছনে যেতেই তারা অনেকটা একদম শীতল হয়ে গেল ভয়ে। তারা তখন ভাবছিল, এটা কি করছে আমাদের সাথে, এটা কি হলো এখন? বলতে বলতেই হেল্পারটা পিছনে গিয়ে তাকিয়ে দেখলো, তাকিয়ে বলল, আপনারা কি ভয়টাই পাচ্ছেন নাকি? আপনারা এরকম পিছে এরকম গোল করে গুপটি মেরে বসে আছেন কেন? তখন পলাশ, তখন রবি, সুভাষ আর মিঠু দেখলো যে ওই বৃদ্ধ লোকটাই তার চেহারা, বৃদ্ধ লোকটার হুবহুব চেহারা হেল্পারের মাঝে বসবাস করছে। তারা চেঁচিয়ে চিৎকার মেরে বললো, এই তুমি কে, তুমি কে, তুমি কে? এ বলতে বলতেই হেল্পারটা তাদের সামনে থেকে চলে গেল। তারা 3জন ভয়ে শীতল হয়ে গেল। বাস তখন স্টার্ট করে দিয়েছে, বাস যাচ্ছে।
বাস যাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর মিঠু যখন দাঁড়িয়ে দেখলো প্রত্যেকটা বাসের যাত্রী ওই বৃদ্ধ বিবর্ষ চেহারার মানুষটা, ওই বৃদ্ধর চেহারাটা প্রত্যেকটা যাত্রীর মুখে ভাসছিল। আতঙ্কে চিৎকার মেরে তারা তিনজন হালকা চলন্ত বাস থেকে দৌড়ে নেমে গেল। দৌড়ে নেমে দৌড়াচ্ছে দৌড়াতে বাস থেকে তার ডানের অনেকটা জঙ্গলের পাশ ধরে একটা গ্রামের ভিতরে চলে গেল। হাঁপাতে দেখলো একটা বটতলা চায়ের দোকানে একজন মোটাসোটা লোক, মোড়লের মতো দেখতে, তার সামনে বসে আছে 20-25 জন মানুষ। তারা তখন ভয় পাচ্ছিল। তারা ভাবলো এখানেও কি সে অসঙ্গতিটা দেখতে পাবে কিনা, কিন্তু মিঠু দেখলো না, ওদের চেহারার মধ্যে সেই বুড়ো লোকটার চেহারা ভাসছে না। যে রক্তের চা খাইয়েছিল আমাদেরকে, সেই মানুষটাকে ভাসছে না। তারা আস্তে আস্তে তাদের কাছে চলে গেল। মোড়ল দেখে বলল, জি তোমরা এরকম হাঁপাচ্ছ কেন? এইভাবে হাঁপাচ্ছিল সবাই। যখন মোড়ল বলল যে তোমরা এরকম হাঁপাচ্ছিলে কেন, কি হয়েছে বলো তো দেখি। সুভাষ তখন বলল যে আমরা ঢাকার উদ্দেশ্যে মোহনগঞ্জ থেকে রওনা হয়েছিলাম। আমরা একটা বাসে চড়েছিলাম। সেই বাসটা থামলো 45 মিনিটের জন্য। আমরা নিচে একটা চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম, কিন্তু সেই চায়ের দোকানে চা খেতে গিয়ে আমরা চায়ের বদলে রক্ত খেতে শুরু করছিলাম। আর যে বৃদ্ধ লোকটা আমাদেরকে চা বানিয়ে দিয়েছিল, চায়ের কাপটা হাতে ধরার পর সে বৃদ্ধ লোকটাকে আমরা দেখতে পাইনি। এবং ওই চায়ের দোকানে একটা বাচ্চা, একটা মহিলা, একটা পুরুষ ছিল, তাদেরকে আমরা দেখতে পাইনি। আমরা ভয় পেয়ে দৌড়ে যখন ওই বাসে গিয়ে চললাম, ওই বাসের কন্ট্রাক্টরের চেহারার ভিতর আমরা বৃদ্ধর ছাপ দেখতে পাচ্ছি, ড্রাইভারের মুখে সেই ছাপ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা যাত্রীর মুখে আমরা সেই বৃদ্ধের ছাপ দেখতে পাচ্ছি। মোড়ল তখন বলল, দেখাটাই স্বাভাবিক, তোমরা হয়তো বা জানো না, দেখো তো আমাদের মধ্যে সেই বৃদ্ধের কোনো ছাপ দেখা যায় কিনা। সুভাষ তখন বলল, না, আপনাদের মধ্যে এই ধরনের বৃদ্ধের কোনো ছাপ আমরা পাচ্ছি না। মোড়লটা তখন বলল, পাবেও না, কারণ এখানে আমাদের বিধাতার একটা কৃপা আছে, যেখানে এই অশুভটা এখানে আসতে পারে না। তোমরা জানো না, আজ থেকে কয়েক বছর আগে একটা যাত্রীবাহী বাস যেখানে তোমরা দাঁড়িয়েছিলে, সেখানে বাসটা অ্যাক্সিডেন্ট করে সবগুলো লোক মারা গিয়েছিল। এবং সেই আত্মাগুলো আজও নাকি সেই চেহারা রূপ ধারণ করে প্রত্যেকটা মানুষকে এইভাবে ভয় দেখাচ্ছে। তাই গ্রামের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই তো আমরা আজকে রাতে সবাইকে নিয়ে এখানে বসেছি, তার একটা বিহিত করব বলে। এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা দেখো সেই বৃদ্ধের চেহারাটা আমাদের মধ্যে দেখা যায় কিনা। রবি তখন বলল, না মোড়ল সাহেব, আপনাদের মধ্যে দেখা যায় না, দেখা যাবেও না। এখানে বিধাতার কৃপায় আমরা ভালো আছি। তোমরা যত জায়গায় চলে এসেছো, ভয় পাবার কিচ্ছু নেই। আমরা এটা বিহিত করতেই বসেছি। এরকম অনেক যাত্রী চা খাওয়ার উদ্দেশ্যে কোনো চায়ের দোকানে ঢুকলেই তাদেরকে রক্ত পান করতে হয়। সেই বৃদ্ধ তাকে রক্ত পান করার জন্য দেয়। এভাবে অনেক কিছু ঘটে গেছে এখানে। অনেকে চা খেতে এসে মারা গিয়েছে, রক্ত খেয়ে মারা গিয়েছে। কেউ আবার রোড পার হতে গিয়ে গাড়ির চাপায় মারা গিয়েছে। কিন্তু তোমরা ঠিক জায়গাতে চলে এসেছো। তো ঢাকায় কিসের জন্য যাচ্ছিলে? মোড়লবাবু, আমরা অনেক বেকার। অনেকটা বছর পর আমাদের মাস্টারমশাই একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তার রেফারেন্সে আমাদের ঢাকায় চাকরি হবে। তো আমরা এই উদ্দেশ্য করেই এই বাসে চড়ে আসছিলাম। ঠিক আছে, তোমরা আসছিলে, কিন্তু তোমাদের ব্যাগ পোটলা কোথায়? মোড়ল সাহেব, আমরা ভয়তে ব্যাগ পোটলা সব ওই গাড়ির মধ্যে রেখে চলে এসেছি। এখন আমাদের ঢাকায় যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই। মোড়ল তখন বলল, ঠিক আছে, আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব। রাতটা এখানে কাটিয়ে যাও, দিনের বেলা আমরা টাকা পয়সা দিয়ে তোমাদেরকে ঢাকা পাঠিয়ে দেব। তোমরা নিশ্চিন্তে এখানে থাকো। তোমরা ভালো জায়গায় চলে আসছো, কারণ এই জায়গাটা বিশাল ভয়ানক।
প্রত্যেকটা মানুষ যাত্রা বিরতি করতে গিয়েই এই চা খেতে গিয়ে ধরা খেয়ে যায়। তাই তো এই এলাকায় সমস্ত চায়ের দোকান বন্ধ থাকে, চা খাওয়া নিষেধ করা হয়েছে। তাই তো তোমাদেরকে হয়তো বা প্রথমে জিজ্ঞাসা করেছিল এরকম, এখানে চা খায় না। জি 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 মোড়ল সাহেব, বাসটা যখন রেখেছিল আমরা ওখানে চা চাইতেই বললো অত্র এলাকায় কেউ চা খায় না। আমরা সেটা বিশ্বাস না করে ওই জঙ্গলের পাশে একটা ছোট্ট চায়ের দোকানে গিয়ে চা চেতে গিয়ে এত কিছু হয়ে গেল। তোমরা ঠিকই দেখেছো, অত্র এলাকায় কেউ চা খায় না। ঠিক আছে, তোমরা থাকো। পরদিন সকালবেলা মোড়ল তাদের থেকে কিছু টাকা পয়সা উঠিয়ে 3 যুবককে ঢাকার উদ্দেশ্যে একটা বাসে তুলে দেয় এবং তারা ওখান থেকে বাসে ঢাকায় চলে আসে। সো ফ্রেন্ডস, আজকের এই গল্পটা রোমান্টিক একটা গল্প, রোমাঞ্চকর একটা গল্প। এই রোমাঞ্চকর গল্পটা তোমাদের কেমন লাগলো? এবং তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগা, তোমাদের সাপোর্ট, তোমাদের প্রত্যেকটা গল্প শোনায় আমি অনেক দূর এগিয়ে যাই। তোমাদের প্রচেষ্টায় আমি অনেক দূর এগিয়ে যাব বলে আমি মনে করি। তাই প্রত্যেকটা অডিয়েন্সের কাছে আমার আকুল আবেদন, তোমরা যেন আমাদেরকে সাপোর্ট করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে দাও, যাতে করে আগামী দিনে আমরা তোমাদের সুন্দর সুন্দর ভালো মানের ভৌতিক গল্প শোনাতে পারি। এবং তোমাদের যাদের গল্প আছে, তোমাদের জীবনের ঘটে যাওয়া কোনো গল্প লিখে আমাদেরকে মেল করতে পারো। সেই মেইলের গল্পগুলো আমরা নিয়ে দর্শকদের সামনে আমরা উপস্থাপন করব। সো বন্ধুরা, সেই গল্প পাঠাতে পারো আমাদের মেইলে। মেইল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই মেইলে তোমাদের গল্পগুলি পাঠিয়ে দাও, সেই গল্পগুলো সবার সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।